প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ফুসফুসের ক্যান্সার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন ক্যান্সার বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার ফেরদৌস শাহরিয়ার সাইদ 1966 সালের মে মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1992 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালের অঙ্কোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, এই যে ফুসফুসের ক্যান্সার, আমরা জানি যে পুরুষের যত রকমের ক্যান্সার হয় তার থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হন ফুসফুসের ক্যান্সারে এবং এর মৃত্যুর হারও ঝুঁকিও বেশি। তো ফুসফুসের এইরকম একটা জটিল ক্যান্সারে একজন মানুষ আক্রান্ত হচ্ছেন কেন এবং কারা বেশি ঝুঁকিপ্রবণ? ধন্যবাদ। ফুসফুসের ক্যান্সারে আক্রান্তর একটা অন্যতম প্রধান কারণ হলো সিগারেট এবং এর সংক্রান্ত জিনিসপত্র, ধোঁয়া, সিগারেটের ধোঁয়া। এছাড়া পলিউশন কিছু আছে, এয়ার পলিউশন, যেমন যানবাহন জনিত, এবং আরও আছে কিছু স্মোক আছে যেগুলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, এগুলো আছে। একটা ঘরের মধ্যে থেকেও আপনি এক্সপোজ হতে পারেন। রেডন গ্যাস বলে একটা গ্যাস হয়, আমাদের ঘরের মধ্যেও জন্মায়, এটাও কিন্তু আপনাকে এক্সপোজ করে। ইভেন এয়ার ট্রাভেল, আমরা যে এয়ার ট্রাভেল করি ওখানে আমরা কিন্তু রেডিয়েশনে কিছু এক্সপোজার পাই। তো এখন অনেক এয়ার ট্রাভেল হচ্ছে, আমাদের দেশের লোকজন বাইরে যাচ্ছি, আমরা আসছি, ওইখানেও কিছু হচ্ছে। এগুলো হলো মেইন কারণ। এছাড়া আরও ছোটোখাটো আছে, বাট মেইন কারণ হলো সিগারেটটা। তো একজন মানুষ, জিজ্ঞেস করেছিলাম আপনাকে যে ঝুঁকিপ্রবণ গ্রুপ কারা, মানে কখন তারা আক্রান্ত হয়ে পড়েন, কোন বয়সে? ঝুঁকিপ্রবণ গ্রুপটা হলো আপনি যারা বেশি সময় ধরে, যতদিন ধরে আপনি সিগারেট খাবেন, প্রতিদিন কতটুকু সিগারেট খাচ্ছেন, কয়টা স্টিক খাচ্ছেন, অথবা কয় প্যাক খাচ্ছেন, এবং কতদিন ধরে খাচ্ছেন, এটার উপরে ঝুঁকি প্রতি বছর বাড়তে থাকে। এবং দেখা যাচ্ছে যে লোকটা অল্প সিগারেট খাচ্ছে সেও ঝুঁকিতে পড়ে গেল, কিন্তু যে লোকটা বেশি খাচ্ছে, সমান সময়ে ধরেন 10 বছর ধরে খেয়েছে, ওর ঝুঁকি অনেক বেড়ে গিয়েছে, ও বেশি খেয়েছে বলে। বাট যিনি খেয়েছেন, ইনার ঝুঁকিও কিন্তু অনেক গুণ বেড়ে গেছে যে লোক জীবনে সিগারেট খায় নাই। সো একটা বয়সে ধরেন 40s, আমরা সাধারণত 40s-এর পরে, 40 বছরের পরে, এই যে 20 বছর থেকে আপনি সিগারেট খাচ্ছেন, এটার কুফলটা পাচ্ছি আমরা, যেটা ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে পাচ্ছি, যে 40-এর উপরে বেশিরভাগ রোগী এবং এদের লম্বা সময় ধরে সিগারেট খেয়ে যাচ্ছে। সিগারেট খেলে কিন্তু একদিনে সিগারেট আপনাকে ক্যান্সার হচ্ছে না, এটা ক্ষতিটা আস্তে আস্তে দীর্ঘদিনে এক্সপোজার হতে হতে একটা ক্ষতিকর প্রক্রিয়া যেতে যেতে এক সময় এটা ক্যান্সার হয়ে যায়। এই ক্ষেত্রে কি ধূমপান যত কম বয়সে শুরু করবে তত বেশি ঝুঁকি, এরকম কোনো বিষয় আছে? অবশ্যই যত কম বয়সে এবং যত বেশি খাবেন, মানে পার ডেতে যত বেশি স্টিক হবে, যত বছর ধরে খাবে এবং যত কম বয়সে শুরু করবে, এই ফ্যাক্টরগুলো, প্রতিটি রিস্ক ফ্যাক্টর বেড়ে যায় আপনার রিস্ক। তো একজন মানুষের যদি ফুসফুসের ক্যান্সার হয়, তার ইনিশিয়ালি কি কোনো লক্ষণ দেখা দিবে, না কোইন্সিডেন্টালি আপনারা এটা রোগ নির্ণীত হয়? আর যখন লক্ষণ দেখা দেয় তখন সাধারণত কি ধরনের লক্ষণ আসে? সাধারণত দেখেন, যারা সিগারেট খায় তাদের কিন্তু একটা কাশি থাকে, অনেক দিন ধরে সিগারেট খাচ্ছেন, একটা কাশি, একটা ক্রনিক কফ থাকে। তো এখানে একটা সমস্যা হয়ে যায়, কাশি তো ছিলই আগের থেকে কম বেশি, ওইটা অনেক সময় গুরুত্বতে আসে না। যখন আসে তখন হয় শ্বাসকষ্ট আরম্ভ হচ্ছে, অথবা কাশির সাথে রক্ত যাচ্ছে, অথবা বুকে ব্যথা হচ্ছে। এবং এই জন্য ফুসফুসের ক্যান্সারগুলো বেশিরভাগ ক্ষেত্রে অপারেবল থাকে না, যে অপারেশন করার মতো ছোট অবস্থায়, কায়দা মতো অবস্থায় থাকে না, একটু বড় অবস্থায় অথবা যখন অপারেবল থাকে না সেই অবস্থায় ধরা পড়ে। তো এটা হলো একটা বড় জিনিস। এবং এটা ছড়িয়ে গেলে, আরও যদি ছড়ায়, তখন আপনার খিদা মন্দতা হবে, হাড়ে যদি ইনভলভ করে অনেক জায়গায় চলে যেতে পারে, তখন হাড়ে ব্যথা হবে, লিভারে গেলে ওইখানে ব্যথা হবে, বিভিন্ন জায়গায় ছড়াতে পারে এটা। তো ওইগুলো আরও অ্যাডভান্স, এবং ওই অ্যাডভান্সের সাথে একটা বড় জিনিস থাকে যে খিদা কমে যায়। যে কোনো অ্যাডভান্স ক্যান্সারে খিদা কমে, ফুসফুসের ক্যান্সারে কমে। বাট ইনিশিয়ালি ধরা না পড়ার একটা কারণ যে স্মোকারদের কফ থাকে, একটা নতুন করে কফ হয় খুব কম, হ্যাঁ হয় নন স্মোকারদের, আমরা কিন্তু নন স্মোকারদেরও পাচ্ছি। তো একটা মহিলা, আমাদের দেশে অনেক মহিলাদের ক্যান্সার পাচ্ছি যারা কোনো দিন ঘরের মধ্যে প্যাসিভ স্মোকিংয়েও আসে নাই। কেন হচ্ছে? তখন তারা কিন্তু আসছে আমাদেরকে রিলেটিভলি আর্লি স্টেজে, যেহেতু তারা কাশিটা কম ছিল না, ওটাই ছিল, 3 সপ্তাহ 1 মাস ডাক্তার দেখেছে, এক্স রে করেছে, নিয়ে আসছে। আরেকটা প্রবলেম হয়ে যায়,
আসলো অনেক ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু আসার আগে একটু টিবির ওষুধ খেয়ে আসে। এটা আমাদের দেশে একটু প্রবলেম হয় যে ইনিশিয়ালি ওই ছবি দেখে মনে হচ্ছে টিবি, তো টিবির এক্সপোজার খেয়ে যখন আসে আমাদের কাছে 2-3 মাস পরে, তখন কিন্তু আবার অ্যাডভান্স হয়ে গেছে। তো এইগুলো আমরা পাই, বাট মেইন জিনিসটা হলো গিয়ে যে একদম কিছু ছিল না, হঠাৎ করে আপনার কাশি আরম্ভ হবে, এটা সাধারণত হয় না। ওই যে আপনি এক মহিলার হিস্ট্রি বললেন যিনি নিজে ধূমপান করতেন না, জি। তার ফ্যামিলির কেউ করতো না, ফলে প্যাসিভ স্মোকিং যেটা সেটারও তিনি শিকার নন। জি, তার ক্ষেত্রে কি তাহলে ওই যে রান্না করার সময় যে ধোঁয়া, এটা কি কোনো এটা হতে ক্ষতির পারে, কারণ হতে পারে? রেডন গ্যাস আসছে ঘরের মধ্যে থাকে, এবং এনভায়রনমেন্টাল পলিউশন যেটা নট রিলেটেড টু স্মোকিং অনলি, ধোঁয়াতে যেগুলো আছে আমাদের দেশে বিভিন্ন জায়গায় পড়ানো হচ্ছে, যানবাহন থেকে আসছে, আরও কেমিক্যালস আছে যেগুলো আমাদের পলিউটেন্টস বলি আমরা ধোঁয়ার মধ্যে, যেগুলো নট সিগারেট স্মোক অনলি, সেগুলো কিন্তু আপনাকে ইনফ্লুয়েন্স করছে ক্যান্সার ডেভেলপমেন্টের জন্য। ফুসফুসের ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি এবং মৃত্যুর হার পুরুষের অন্যান্য ক্যান্সারের তুলনায় বেশি, এর কারণটা কি? একটা হলো ঝুঁকি, তো আমরা ঝুঁকিতে আছি, পুরুষরা বেশি বাইরে যাচ্ছি আমরা। আমি যদি স্মোকার নাও হয়ে থাকি, আমি এক্সপোজড হচ্ছি বেশি এনভায়রনমেন্টাল পলিউশনে। বাংলাদেশের প্রেক্ষিতে পুরুষরা স্মোকারও বেশি। স্মোকারও বেশি, অনেক বেশি। আরেকটা হলো গিয়ে আপনার মৃত্যুর হারটা কেন বেশি? মৃত্যুর হার মানে কি, এখানে কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্সই আছে যে অপারেবল লাং ক্যান্সার থাকে কিন্তু অ্যাবাউট 15%, ম্যাক্সিমাম 20% ইন সাম সোসাইটি, যেটা কায়দা করে আপনি কেটে ফেলতে পারবেন সম্পূর্ণভাবে। এ না হলে কিন্তু এই লাং ক্যান্সার আর কিওর হচ্ছে না। এখানে কেমোথেরাপি আছে, এখানে টার্গেটেড থেরাপি থাকে কিছু কিছু ক্যান্সারের জন্য, রেডিয়েশন আছে, সব কিছুই কিন্তু কন্ট্রোল করার জন্য। কিন্তু আপনি মারা যাবেন কিন্তু, হ্যাঁ, যদি আপনি অপারেবল না থাকেন এবং অপারেশন না হয়। অপারেশন হলেও ট্রিটমেন্ট সম্ভব হচ্ছে না, না, curable একটা হচ্ছে না। পর্যায়ে গিয়ে আর 80 to 85% ক্ষেত্রেই সম্ভব হয় না। এটা কিন্তু ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স। এবং ওই যে 15% কি 20% সম্ভব হচ্ছে, তাদেরও অ্যাবাউট 60 to 70% পরে আবার কোনো না কোনোভাবে রিকার করে। অ্যাবাউট 30% আফটার সার্জারি গেটস কিওর্ড, মানে একেবারে কিওর হয়। তো কোন 30% সেটা কিন্তু আমরা এখনো জানি না। এটা আগের থেকে প্রেডিক্ট করা যায়, এনাকে অপারেশন করেছি, ওনাকে অপারেশন করেছি, আরেকজনকে করেছি, তিনজনের আউটকামটা কী হবে? তিনজনকেই হয়তো অপারেশনের পরে আপনার কেমোথেরাপি যদি লাগিয়ে দিয়েছি, রেডিয়েশন লাগিয়ে দিয়েছি, দেখা গেল একজনের রিকারেন্স হলো, বাকি দুজনের হলো না ওভার দ্য টাইম। কিন্তু কার হলো কেন হলো এইটা এটা প্রেডিক্ট আগে করা, থেকে এইটা প্রেডিক্ট প্রেডিক্ট করার প্রেডিক্টিভ এসে এখনো আসে নাই। কারণ তার জেনেটিক ইনভলভমেন্টের বিষয় অনেক কিছু থাকতে পারে, থাকতে পারে। শারীরিক গঠন দিয়ে। স্যার, একজন আপনি মেডিকেল অনকোলজিস্ট হিসেবে বলবেন কি যে লাং ক্যান্সারে আক্রান্ত হলে যে হোপটা কমে আসে, একটা হচ্ছে বেশি বয়সও হয় এবং যেসব কারণ বললেন, তারপরেও এখন তো ক্যান্সারের চিকিৎসা অনেক এগিয়েছে, জি জি, অনেক আধুনিক হয়েছে, আগের থেকে অনেক হোপও বেড়েছে। জি। বাংলাদেশের প্রেক্ষিতে লাং ক্যান্সারের চিকিৎসা, বিশেষ করে অনকোলজিক্যাল ম্যানেজমেন্ট যেটা আপনারা করে থাকেন, তার পরিস্থিতিটা কেমন? আমি আমার হাসপাতাল সম্বন্ধে বলতে পারি, যেখানে আমাদের এটা একটা অ্যাডভান্স লেভেল টারশিয়ারি হাসপাতাল। এখানে যেটা আছে সেখানে আপনাকে কেমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেটেড থেরাপি, এগুলো সবগুলোই খুব উন্নত মানের, যেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা বজায় রাখতে হয়। এখানে বাংলাদেশের স্ট্যান্ডার্ড বলে কিছু নাই, কিন্তু এটা কিন্তু ওয়েস্টার্ন এটা সাবজেক্ট, এটা বিদেশিদের জিনিস, সেটা আমরা রপ্ত করে ওদের মধ্যেই করতে হবে। তো ওইগুলো করা সম্ভব হয় যদি আপনি ইনভেস্ট করতে পারেন এবং ওই রকম আপনার স্ট্যান্ডার্ডের ইকুইপমেন্টস আনতে পারেন, ম্যান পাওয়ার ডেভেলপ করতে পারেন। তো ওইসব যেসব জায়গা আছে, যেমন আমার হাসপাতালে এবং আরও হাসপাতাল থাকবে, সেগুলো আমারটাতে এগুলো সবগুলি খুব স্ট্যান্ডার্ড। কিন্তু এই স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে কিন্তু আপনি অন্য জায়গায় অনেক জায়গায় পারবেন না, সম্ভব না, অন্য দেশেও সম্ভব না। বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির হসপিটাল, বিভিন্ন ক্যাটাগরির ট্রিটমেন্ট আছে। তো ওইখানে কিন্তু আবার একটু এদিক সেদিক হলে কিন্তু আউটকামটা অন্যরকম হচ্ছে। এখন যেটা হচ্ছে আমাদের দেশে যেটা কিউরেবল মানে আমার সেন্টারে, সেটা কিন্তু আমেরিকাও কিউরেবল। আবার আমেরিকাতে যেটা কিউরেবল না, এটা আমার সেন্টারও কিউরেবল না, অথবা আমার সেন্টারে যেটা ভাইসা ভার্সা। তো এখানে রেডিয়েশনের টেকনিক খুব ভালো হতে হয়, ফিজিসিস্ট খুব ভালো হতে হয়, এখানে আপনাকে ডায়াগনোসিসটা খুব অ্যাকুরেট, স্টেজিংটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যেমন পেট সিটি আছে, তো পেট স্ক্যান করে আমরা স্টেজিংটা পেয়ে যাচ্ছি খুব আর্লি, এবং আপনি আর্লি কিছু কিছু হচ্ছে ফেভারেবল স্টেজ আছে। লিম্ফ নোড, কোন কোন লিম্ফ নোডে আপনি ইনভলভ হয়েছে, যে গ্ল্যান্ড থাকে মাঝখানে, দুইটা ফুসফুসের মাঝখানে, এটার উপরে কিন্তু আউটকাম, ট্রিটমেন্ট আউটকাম নির্ভর করবে কোন গ্রুপ। অনেকগুলো লিম্ফ নোড আছে, কিন্তু কোন গ্রুপগুলো ইনভলভড সেগুলো যদি আপনি অ্যাকুরেটলি ধরতে পারেন না, ট্রিটমেন্ট আউটকাম দেখবেন যে আমি 7 বছর আগে আমরা কেমোথেরাপি, রেডিয়েশন দিয়েছি, রোগী ঘুরে বেড়াচ্ছে, সার্জারিও হয় নাই। এটাকে কীভাবে এক্সপ্লেন করবেন? ভেরি ফেভারেবল, ওই যে তার স্টেজিং ছিল এবং ওই লিম্ফ নোডগুলো তার ওই রকম গ্রুপে ছিল যেগুলো ইউজুয়ালি কিওর হয়।
এখন আরেকজনের হয় নাই, কেন হয় নাই? ফেভারেবল ছিল না। বাট হোয়াট এভার ইট ইজ, আপনাকে ডায়াগনোসিস, স্টেজিং খুব ইম্পর্টেন্ট। স্টেজিং নিয়ে কিন্তু আগেই বুঝতে পারি যে এটা এই রোগীটা এই স্টেজে আছে, এই জিনিসগুলো ইনভলভ, তো তার অ্যাভারেজ এক্সপেক্টেন্সি আমরা আগের থেকে বুঝি যে আমরা যাই চিকিৎসা করি মোস্ট লাইকলি এতদিনের মধ্যে সার্ভাইভালটা কেমন হবে এটা বোঝা যায়। বোঝা যায়। তো যেটা আপনি বলছিলেন যে রেডিওথেরাপির মেশিন বিশেষ করে খুব এক্সপেন্সিভ, আমাদের দেশে তৈরি হয় না, এবং সেই ওয়েস্টার্ন কান্ট্রিতে, ইউরোপ, আমেরিকায় যেরকম যে মেশিন ইউজ হচ্ছে সেই মেশিনই বাংলাদেশে ইউজ হচ্ছে। ওই আপনার ট্রেনিংও সবার ওইখান থেকে নিয়ে আসতে হচ্ছে এবং ম্যান পাওয়ার স্কিল ডেভেলপ করছে ওইখান থেকে। ফলে একই ওইখানে যদি আমি নিয়ম মেনে চিকিৎসা দিতে চাই, ওখানেও যা হবে এখানেও তাই হবে। পেট স্ক্যানের কথা বলছেন, এর সবই তো এক্সপেন্সিভ। আমাদের দেশে সরকারি হসপিটালে সব জায়গায় নেই, প্লাস প্রাইভেট সব জায়গায় সম্ভব না। এক্সপেন্সিভ বলে সব রোগীর পক্ষেও সম্ভব না। ফলে যারা এত ব্যয় বহন করতে পারবেন না, তাদের জন্য কি কোনো হোপ নাই? না, তাদের জন্য হোপ নাই বলবো না, তাদের জন্য আছে। বাট এটা খুব ভালো হবে যখন সরকার অনেক কিছু আমাদেরকে একটা ইন্স্যুরেন্সের আওতা আনবেন। হ্যাঁ, ইন্স্যুরেন্সের আওতা আনবেন। গভর্নমেন্ট কিন্তু অনেক খরচ করছে, আমরা কখনোই গভর্নমেন্টকে দোষ দিব না, বিভিন্ন জায়গায় খরচ করতে হয়। যেটা হচ্ছে আপনাকে এই যে আমার ট্রিটমেন্টের জন্য এফোর্ড করতে পারে, ইফ উই হ্যাড অ্যান ইন্স্যুরেন্স সিস্টেম, যেমন ভারতেই কিন্তু আছে, পাশের দেশে তাদের মানে জাতীয় একটা ইন্স্যুরেন্স সিস্টেমের মধ্যে নিয়ে আসছে। তো এগুলো আমাদের এখন একটা সময় আসছে যে আপনি যেখানে ইনভেস্টমেন্ট করেছে, যেখানে ফেসিলিটি ভালো আছে, সেখানে যেন অ্যাভারেজ পিপল যদি যেতে পারে, তাদের জন্য সেই ব্যবস্থা করা, তাহলে কিন্তু পেতে হবে। আসলে একটা কল্যাণমুখী রাষ্ট্রের কাজই হচ্ছে সবার জন্য সব সুবিধা নিশ্চিত করা। আমরা প্রত্যাশা করছি সেটা আমরা পাবো। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ফুসফুসের ক্যান্সার সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। 13 থেকে 19 বছর বয়স, এই বয়সটাই হচ্ছে খুব অসম্ভব সুন্দর একটা বয়স, কিন্তু অ্যাট দ্য সেম টাইম খুবই সেন্সিটিভ অ্যান্ড রিস্কি। এই বয়সটাতে একজন মানুষ না শিশু মানে কিডস বলতে পারবেন না, আবার অ্যাট দ্য সেম টাইম অ্যাডাল্টের ম্যাচুরিটিটাও থাকছে না। তো এই সময়টায় তাদের শারীরিক এবং মানসিক বিকাশের সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ সময়। তাই ওই সময়টা ব্যায়ামটা কতটুকু জরুরি সেটা নিশ্চয়ই আর কাউকে বোঝাতে হবে না। তো আমরা এখানে যেটা এবারে ব্যায়ামগুলোতে দেখাবো সব টিনেজারদের ব্যায়াম, কিন্তু শুধু টিনেজার না, আমরা এখানে আমাদের মেম্বারদের সাথে পরিচয় করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা এখানে ফ্যামিলিকেই একসাথে অ্যাড করেছি। যেমন এখানে আমি আছি, আমার সাথে আছে আমার ছেলে, সে কিন্তু টিনেজার না অবশ্য, এখনো ইজ 11.5, 11.5, এখনো টিন হয় নাই। আছে ওর কাজিন 2 বোন, নুষা, নিশমা, ওরা 2 বোন একসাথে ব্যায়াম করছে। আছে হচ্ছে শম্পা, আমার ফ্রেন্ড শম্পা, এবং ওর মেয়ে লামিমা, ওরা কিন্তু একসাথে ব্যায়াম করছে, এবং আমার অন্য 2জন ফ্রেন্ড তাসরিন এবং চৈতি। তো এখানে আমি দেখছি যে যখন আমরা সবাই একসাথে করছি, এখানে মা ছেলে করছে, মা মেয়ে করছে, 2 বোন করছে, আন্টিরা করছে, ফ্রেন্ডসরা করছে। ফলে যে ধরনের একটা বন্ডিংটা তৈরি হয়, আমরা যে সমাজটা চাচ্ছি, যে সমাজে সবাই মানসিকভাবে সুস্থভাবে একসাথে একটা সমাজ গড়ে তোলা, আমার মনে হয় ব্যায়ামের এটার বেশি আর কোনো বিকল্প নাই। তো আমরা চলেন ব্যায়ামে শুরু করি, চলে আসি। আজকে আমরা যে ব্যায়ামটা দেখবো এর নাম হচ্ছে জাম্প স্কোয়াট। জাম্প স্কোয়াটে আমরা বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স 3টা লেভেলে রেখেছি। তার মানে হচ্ছে যে শুরুতে কিভাবে হবে, যখন সেটা অভ্যাস হয়ে যাবে তখন কিভাবে করবে, এবং তারপর লেভেলটা বাড়লে আরও অ্যাডভান্স লেভেলে কিভাবে করবে। তো আমরা এখানে 3 জন আমাদের সাথে আছেন, নিশমা, লিও আর রুষা। তো নিশমা দেখাবে আমাদেরকে বিগিনার লেভেল। ওকে নিশমা, go to the mat. Yes, this is called squat 90 degree তে মুভ করবে। ওকে, and go, and yes, ডান দিক থেকে, yes, okay, and down, good, and come back, yes, and then on the side, good, and then come back, okay, and again, আরেকবার এসে থেকে, yes, and go back, and then this side, yes, and then come back. Fine. This is the most beginner. হ্যাঁ, যে জাস্ট হপ হলো, কোর্সের কাজটা হলো, এবং হালকা পেসে, খুব বেশি কষ্টকর কোনো কিছু ওদের শরীর না, যে এমন না যে ওদের খুব কষ্ট হবে এবং ওরা আর করতে চাচ্ছে না, তা হবে না। ওকে, এবার ইন্টারমিডিয়েট লেভেল, যখন এই লেভেলটা তাদের অভ্যাস হয়ে যাচ্ছে, ইন্টারমিডিয়েট লেভেলটা কিভাবে করবে এটা দেখাবে লিও। ওকে, লিও, দিস ইজ কল্ড স্কোয়াট 180 ডিগ্রি ঘুরবে। এর আগে 90 ডিগ্রি ঘুরছিল না, 180 ডান দিক থেকে শুরু করবে। ওকে লিও, ওকে, অ্যান্ড গো, 1
fine, and back. And then left side, yes, and then back. Good. Can you do it a more speed? Huh? Okay, do it, yeah. Yes, nice. হ্যাঁ, তাহলে একটু এখানেও একটু দুটো লেভেল নিয়ে আমরা কাজ করছি, যে একটু স্লোলি করলো, একটু অভ্যাস হয়ে গেলে দেন আর একটু স্পিড আপ করে করলো। থ্যাংক ইউ লিও, গো ব্যাক টু প্লিজ। এবার আমরা অ্যাডভান্স লেভেলটা দেখবো, যখন এটাও অভ্যাস হয়ে গেছে, বাচ্চারা খুব দ্রুত কোপ আপ করে, তো তখন যেটা হলো যে ওদের এনার্জি লেভেলটা অনেক বেশি থাকে বলে এখন আমরা দেখবো যে লাস্ট মুভটা করবে নুশা। ওকে নুশা, this is called one, yes, and then change again 360, পুরোটা ঘুরে আসছে। ওকে, পুরোটা ঘুরে আসতে গেলে কি হয়, তখন আমার মাথা ঘোরায়, একটু মাথা ঘোরাতে পারে। তো আমরা আরেকবার দেখি লাস্ট টাইম কিভাবে, and nice, okay fine, and this is the most difficult, I know, এটা একটু খেয়াল করে করা লাগবে। তো আমরা তিনটা ভার্সন দেখলাম, আমরা এবার দর্শকদের সুবিধার্থে আমরা করব কি, আমরা তিনটাই আরেকবার করে রিপিট করে দেখবো যে কিভাবে শুরু করবেন, কিভাবে আগাবেন, কিভাবে শেষ করবেন। ওকে, কাম টু ইউর ম্যাথ এভরিওয়ান। ওকে ফাইন, গুড, ওকে নাও উইথ দ্য কাউন্ট। ওকে, ডান দিক থেকে একবার, বাম দিক থেকে একবার, জাস্ট দুবার, and go. ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে তিনটা লেভেলে করতে হবে, যার যেই লেভেল বা যার যেই বয়স বা সক্ষমতা সেই অনুযায়ী আপনারা শুরু করবেন, এবং হয়তো হতে পারে যে আপনারা আরো কিছু লেভেল বাড়িয়ে ফেলবেন, আমরা সেটাই আশা করছি। প্রিয় দর্শক, হঠাৎ যদি কারো হিক্কা বা হেঁচকি ওঠে, সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে করণীয় কি, চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। হেঁচকি উঠলে আমরা অনেক সময় বিচলিত হয়ে পড়ি, আমরা বুঝে উঠতে পারি না যে আমরা কি করব। অনেকে মনে করেন যে হেঁচকি ওঠা মানে হচ্ছে যে তার কোনো আপনজন তাকে মনে করছে। আসলে সত্যিকার অর্থে তার কোনো আপনজন ওই সময় তাকে মনে করে না। আমাদের যে শ্বাস প্রশ্বাসের কাজে জড়িত একটি মাংস পর্দা রয়েছে, যেটিকে আমরা ডায়াফ্রাম বলি, এটিতে কোনো কারণে যদি ইরিটেশন হয়, সেই ক্ষেত্রে হেঁচকি উঠতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মূলত এই সমস্যাটি এক ধরনের মানসিক সমস্যা। ওই মুহূর্তে তার মনকে যদি আমরা অন্যদিকে সরিয়ে নিতে পারি, অনেকে দেখা গেছে যে গ্রামেগঞ্জে মারা বলে যে তুই তো আজকে কি জানি চুরি করেছিস, সাথে সাথে সে টেনশনে পড়ে যায়, আমি তো চুরি করিনি, তাহলে আমাকে এটা বলা হলো কেন। দেখা যায় সত্যিকার অর্থেই তার এটা কাজে লাগে এবং তার হেঁচকিটা ঠিক হয়ে যায়। এ কথার অর্থ হলো ওই মুহূর্তে তাকে অন্য একটি বিষয়ে মনোযোগ দেয়া, সে যদি অন্য একটি বিষয়ে মনোযোগ দেয়, অনেক ক্ষেত্রে এটি কমে যায়। এছাড়া কিছু অ্যাসিডিটির ওষুধ আছে, বমি নিরোধক কিছু ট্যাবলেট আছে, যেগুলো খেলে কিন্তু অনেক সময় এই জিনিসটি কমে যেতে পারে। এছাড়া আমরা পানি খেতে পারি, ঠান্ডা পানি যদি খাই সেক্ষেত্রে একটি ভালো কাজে যেতে পারে, এবং তার কাজই হচ্ছে মূলত সে আসলে অন্য একটি কাজে নিজেকে নিয়োজিত রাখবে, পাশাপাশি অ্যাসিডিটি কমানোর যে ওষুধগুলো আছে, বমি কমানোর যে ওষুধগুলো আছে সেটির ব্যবস্থা নেবে। আবার কিছু জিনিস আছে, যেমন অনেক সময় আমরা বলি যে সে যদি একটি পলিথিনের ব্যাগের মধ্যে মুখ ঢুকিয়ে তার শ্বাসটি নেয় এবং ওই বাতাসটি আবার গ্রহণ করে, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই সমস্যাটি দ্রুত ভালো হয়ে যায়। তবে কারো যদি প্রায় সময় এই ধরনের রোগে আক্রান্ত হয়, অবশ্যই নিজে নিজে চিন্তা না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে তার এই হেঁচকির সমস্যার সমাধান করা উচিত। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। নরম বিছানায় শুয়ে থাকলে কোমরের ব্যথা বাড়ার আশঙ্কা বাড়ে, তাই সুস্বাস্থ্যের স্বার্থে বিছানা শক্ত ও সমান হওয়া ভালো। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা থাকছে, কিছু পার্টিকুলার কেমিক্যাল আছে যাকে বলা হয় বেনজিন কম্পাউন্ডস বা অ্যারোমেটিক অ্যামাইডস, মানে এর সংস্পর্শে যদি কেউ মানে দীর্ঘদিন কেউ কাজ করে, তাহলে এই কেমিক্যাল যে মানে পদার্থটা রয়েছে জিনের ভিতরে ঢুকে, জিনের ভিতরে যে ডিএনএ আছে সেই ডিএনএটাকে নষ্ট করে দিতে পারে। এখন শরীরের ভিতরে দুটো ধরনের জিন থাকে, একটা হলো প্রোটো অনকোজিন আর একটা হলো অনকোজিন। অনকোজিনের কাজ হলো ক্যান্সার তৈরি করা, আর অনকোজিনের কাজ হলো ওই অনকোজিনকে ঠেকাবে, যেটা সে ক্যান্সার তৈরি না করে।
নর্মাল অবস্থায় সুস্থ অবস্থাতে প্রোটো অনকোজিন মানে অনকোজিনকে মানে থামিয়ে রাখবে, সে যাতে ক্যান্সার তৈরি করতে না পারে, প্রতিরক্ষা কেমন? করবে। মানে সে প্রিডমিন্যান্ট হবে। আবার যখন পরিবেশগত কোনো কারণে কোনো ফ্যাক্টরের কারণে প্রোটো অনকোজিনটা দুর্বল হয়ে যাবে, তখন অনকোজিন সেই ক্যান্সার তৈরির কাজে সে কিন্তু তখন সক্ষম মানে হবে, বেশি সক্ষম অনেক হবে, বেশি কাজ- অ্যাক্টিভ right. থাকবে। তখন সে অ্যাক্টিভ হয়ে যাবে, ক্যান্সার তৈরি করবে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।